আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ভাঙন ঠেকাতে গড়াই নদীর রাজবাড়ী অংশে বাঁশের বেড়া, পরিবর্তন হবে নদীর গতিপথ, বাড়বে ফসলি জমি, বলছে বাস্তবায়নকারী সংস্থা। চিংড়ির রেণুতে ভাইরাস সংকটে সাতক্ষীরার ঘের চাষিরা, ঋণ পরিশোধ নিয়ে শঙ্কা। মেরামত হয়নি 2 বছর আগে বন্যার ভাঙা স্কুল। টাঙ্গাইলের নাগরপুরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। আদালতে তদন্ত প্রতিবেদন জমা না দেয় 6 বছর ধরে ঝুলে আছে নারায়ণগঞ্জের আলোচিত তক্কি হত্যার বিচার কাজ। এবং যশোর উদীচী হত্যাকাণ্ডের 20 বছর আজ, দীর্ঘ 2 দশকেও বিচার না হওয়ায় ক্ষুব্ধ জেলার সংস্কৃতি কর্মীরা। এবার বিস্তারিত। ভাঙন ঠেকাতে গড়াই নদীর রাজবাড়ী অংশে দেয়া হচ্ছে বাঁশের বেড়া। ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি শেষ হলে পরিবর্তন হবে নদীর গতিপথ, কমবে ভাঙন, বাড়বে ফসলি জমি। ফলে দীর্ঘদিন পর আশার আলো দেখছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তী রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইফা। বর্ষার সময় ভাটিতে ভাঙন ঠেকাতে রাজবাড়ীর বালিয়াকান্দির গড়াই নদীতে চলছে বাঁশের বেড়া দেওয়ার কাজ। নারোয়া ইউনিয়নের জামশাপুর এলাকায় ভাঙন প্রতিরোধে পাইলট প্রকল্পের কাজ শুরু করেছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট। এর আওতায় শুকিয়ে যাওয়া গড়াই নদীর পাড় থেকে মাঝ পর্যন্ত 1 ফুট পরপর একটি করে বাঁশ পোঁতা হচ্ছে। 25 ফুট লম্বা বাঁশের 13 ফুট থাকবে মাটির নিচে এবং 12 ফুট থাকবে উপরে। এতে করে নদীর গতিপথ পরিবর্তন হবে, বন্ধ হবে ভাঙন। 75 লাখ টাকা ব্যয়ে 1.5 কিলোমিটার এলাকায় দেয়া হচ্ছে এই বাঁশের বেড়া। বস্তা ফেলা, এই ফেলা কিছুই হয় না, তাই এবার একটু বাঁশের বেড়া দিচ্ছে। এটা যদি সফলভাবে হয় তাহলে হয়তো নদীর নাব্যতা রক্ষা পাবে এবং গতিধারা ঠিক থাকবে এবং ভাঙন থেকে আমরা মুক্তি পাবো। বাঁশ গাড়া পরে এটা বালি ভরে সমান হয়ে যাইব, এটা ফসল আগামীতে ফসল করতে পারবো। প্রকল্প কর্মকর্তারাও জানান, এর সঠিক বাস্তবায়ন হলে নদীর নাব্যতা বাড়বে, বাঁধের অন্য পারে পলি জমবে, কমবে ভাঙন। এই কাজ যদি সারা বাংলাদেশ ব্যাপী করতে পারি, স্বল্প ব্যয়ে নদীর স্রোতের ধারাটাকে পরিবর্তন করে দিতে পারি, নদীর নাব্যতা বৃদ্ধি করতে পারি, তাহলে বাংলাদেশে একটি দরিদ্র কান্ট্রি হিসেবে, মাইল ফলক হিসেবে উন্নতি হবে হিসেবে আশা করছি। আগামী এপ্রিলে এই কাজ শেষ হবে বলে আশা করছেন এই প্রকল্প কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাতক্ষীরার ঘেরে সাদা সোনা নামে খ্যাত চিংড়ি মারা যাওয়ায় চরম সংকটে পড়েছেন চাষিরা। তাদের অভিযোগ, চিংড়ি রেণুতে ভাইরাস দেখা দেয় ঘেরের মাছ উজাড় হয়ে যাচ্ছে। এতে ঋণের বোঝা বইতে না পেরে অসহায় হয়ে পড়েছেন চাষিরা। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। সাতক্ষীরায় এবছর প্রায় ৬৭,০০০ হেক্টর জমির ঘেরে বাগদা চিংড়ির চাষ হয়েছে। এবার জেলার মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭,৫০০ মেট্রিক টন। মৌসুমের শুরুতে গত জানুয়ারিতে ঘেরে বাগদার রেণু ছাড়েন চাষিরা, তবে ভাইরাসের কারণে মারা যাচ্ছে অনেক রেণু। রেণুই যদি খারাপ হয় তাহলে মাছ তো আমরা উৎপাদন করতে পারবো না। ১,০০০ ছাড়ি তো 200 মাছের মতন পাচ্ছি, 200 পিস মাছ পাচ্ছি, যার জন্য আমরা ব্যবসায় ধরা খেয়ে যাচ্ছি। অন্যবার আপনার বেচাকেনা করেও 1 লাখ টাকার মতো লাভ হয়, ওই যে ছোট হলেও কি হয়, কিন্তু সেই হিসাবে এবার অনেকই লস। লাভের আশায় বাগদা চাষের জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে চড়া সুদে নেওয়া ঋণ ও জমির মালিককে ইজারার টাকা কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে শঙ্কিত চাষিরা। বাগদা গত বছরের তুলনায় এবছর মাছের দাম কম, এজন্য আমরা লস খাচ্ছি। আমাদের ব্যাংকের থেকে ঋণ নিয়ে আমরা ঘের বেড়ি করে মাছ ছাড়িছি, তাতে এবছর বিরাট লস খাচ্ছে। এবছরে অনাবৃষ্টি ও আধুনিক পদ্ধতিতে ঘের তৈরি না করায় এ সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন সাতক্ষীরার মৎস্য কর্মকর্তারা। ভালো মানের খাদ্য দেওয়ার জন্য চাষিদেরকে পরামর্শ দেওয়া হয়। যেসব চাষিরা এই পরামর্শ মেনে চলেন, সাধারণত সেই সব ঘের বা চিংড়ি রোগাক্রান্ত হয় না। মৌসুমের শুরুতে রেণু নিয়ে সমস্যা হয়, সার্বিকভাবে চিংড়ির উৎপাদন, ব্যবসা ও রপ্তানি হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বিভিন্ন সমস্যার কারণে আমাদের এই চিংড়িটা সঠিক উৎপাদিত হয়নি এবং উৎপাদন হার অনেক কম। চিংড়ি চাষে ক্ষতিগ্রস্ত, তারপরে যেটুকু উৎপাদিত হয়েছে সেটুকু সঠিক বাজার মূল্য পাচ্ছে না,
গত বছরের তুলনায় প্রায় অর্ধেক হয়ে গেছে। 30 পিস একটা মাছের দাম গত বছর ছিল 900 টাকা, এবছর সেই মাছের রেট হচ্ছে 700 টাকা, 750 টাকা। এভাবে চলতে থাকলে এই সেক্টর ধ্বংস হয়ে যাবে। গত বছর জেলার 61,000 ঘেরে বাগদা চিংড়ির উৎপাদন হয় 26,500 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রাথমিক শিক্ষা বিস্তার আর আধুনিকায়নের এ দিনেও টাঙ্গাইলের নাগরপুরে খোলা আকাশের নিচে চলছে এক স্কুলের পাঠদান। 2 বছর আগে বন্যায় ভেঙে যাওয়া গোবিন্দপুর সরকারি প্রাথমিক স্কুলটি নতুন করে তৈরি হয়নি এখনো। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। 32 বছর আগে গোবিন্দপুরে নির্মিত হয় প্রসিদ্ধ এই প্রাথমিক বিদ্যালয়। লেখাপড়ার মান বলে জাতীয়করণ হয় 6 বছর আগে 2013 সালে, কিন্তু এর 5 বছর যেতে না যেতেই বন্যা আর ধলেশ্বরী নদীর ভাঙনে বিলীন হয়ে যায় গোবিন্দপুরের প্রাথমিক এই শিক্ষাকেন্দ্রটি। গেল 2 বছর ধরে এমন খোলা আকাশের নিচে শীত, গ্রীষ্ম ও বর্ষায় স্কুল করছে গোবিন্দপুরের শিশু শিক্ষার্থীরা। পরিবেশ না পেয়ে নেমে যাচ্ছে তাদের শিক্ষার মান। স্কুলের এমন দশায় অভিভাবকরাও তাদের সন্তানদের পাঠাচ্ছেন দূরের অন্য কোনো স্কুলে, তাই কমছে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যাও। মাথার উপর রোদ আসে, মুখে রোদ লাগে, তাই আমাদের খুবই পড়তে খুবই সমস্যা হয়। বেড়া নাই, ছাদ নাই, খুবই কষ্ট হয়। রোদ আসে, বৃষ্টি আসে, আমাদের একটা বিদ্যালয়ের দরকার। বৃষ্টি নামলে আমাদের প্রচুর সমস্যা হয়, সেখানে খাতা বইপত্র ভিজে যায়। তো আমাদের পাশের বাড়িতে বা পাশে একটা মসজিদ আছে, সেখানে আমাদের ছেলে মেয়েদের নিয়ে অবস্থান করতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার দাবি, যদি বাচ্চাদের কোনো বসার জন্য একটা ভবন তৈরি করে দিত, তাহলে আমরা ভালোভাবে আমরা পাঠদান করতে পারতাম। খোলা আকাশের নিচে স্কুল হওয়ায় রোদ বৃষ্টিতে ভিজে শিশুরা অসুখে পড়বে এমন আশঙ্কাতেও অনেকেই তাদের সন্তানদের এই স্কুলে পাঠান না। ঝড় বৃষ্টি আহে, নিজেকে ভয় করে, বাচ্চা কোন রইল না রইল। গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের এই দৈন্যদশা জেলার সরকারি শিক্ষা কর্মকর্তারাও জানেন, কিন্তু কবে তা আবার নির্মাণ হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই তাদের কাছেও। স্থানীয় জনগণ স্কুল নির্মাণের জন্য টিন, বাঁশ এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করেছে। খুব শীঘ্রই ভবন নির্মাণ করতে পারব। গোবিন্দপুর আর আশপাশের শত শত কোমলমতি শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দ্রুত এই স্কুলটি নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোর উদীচী হত্যাকাণ্ডের 20 বছর আজ। দীর্ঘ 2 দশকেও এর বিচার না হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ এ জেলার সংস্কৃতি কর্মীরা। 1999 সালের 6 মার্চ যশোরের টাউন হল ময়দানে উদীচী শিল্পগোষ্ঠীর দ্বাদশ সম্মেলনের শেষ দিনে রাত 1টার কিছু সময় পর মঞ্চের পেছনে পরপর 2টি বোমার বিস্ফোরণ ঘটে। এতে 10 জন নিহত ও 2 শতাধিক আহত হন। পঙ্গুত্ব বরণ করেন অনেকে। এ ঘটনায় 2টি মামলা হলেও সাক্ষ্য প্রমাণের অভাবে সব আসামি খালাস পেয়ে যায়। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করলে সব আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়, কিন্তু এবারও সবাই আত্মসমর্পণ করে জামিন নেয়। আসামিদের মধ্যে 3 জন মারা গেছেন। বর্তমানে আসামি 20 জন। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে শুনানির অপেক্ষায়। একদিকে আজ যশোর হত্যাকাণ্ড দিবস হিসেবে স্মরণ করবে সংস্কৃতি কর্মীরা। দুঃখের বিষয়, এই ঘটনার 20 বছর অতিক্রান্ত হলেও আজও পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো বিচার কোনো সরকারই করেনি। বেশ কয়েকটি সরকার পরিবর্তন হলো। মুক্তিযুদ্ধের পক্ষের, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পক্ষের সরকার বলে দাবি, তারাও এই বিচারের কিন্তু কোনো ব্যবস্থা করছেন না। আমরা আর কতকাল এই বিচার তাদের কাছে চাবো? এবারও তারা নির্বাচিত হলেন 5 বছরের জন্য নিশ্চয়ই। তো সেই আমরা মনে করি যে এই 5 বছরের মধ্যে আমরা এই বিচার পাবো। ব্রাহ্মণবাড়িয়ায় এবার বোরো ধানের ব্যাপক আবাদ হয়েছে। এজন্য সরকারিভাবে কৃষকদের সার, বীজ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করেছে কৃষি বিভাগ। তবে বিতরণের ক্ষেত্রে অভিযোগ রয়েছে অনেক কৃষকের। তারা বলছেন, সরকারি বীজ না পেয়ে বাইরে থেকে কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে তাদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসহাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,10,600 হেক্টর জমি। এসব জমিতে বিআর 28, বিআর 29 সহ আবাদ হচ্ছে বিভিন্ন জাতের ধান।
কৃষি বিভাগ বলছে বোরো আবাদের এই লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে যাবে। এজন্য কৃষকদের সরকারিভাবে সার বীজ দিয়ে সহায়তা করা হচ্ছে। তবে ন্যায্য মূল্যে বীজ পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে অনেক কৃষকের। এজন্য বাজার থেকে চড়া দামে বীজ কেনার কথা বলছেন তারা। সার বীজ এটা সব আমরা দোকান থেকে চড়া দামে কিনে আনতে হয়। যারা মনে করেন অনেক লোক মনে করেন হেঁটে আমার কোনো বর্গা করে গির বাড়ায় তাদের সার দেয়, ধান দেয়, বীজ দেয়, তো আমরা কি কমবাই কোন কৃষক বাঁচলে তো দেশ বাঁচবো। যে সারটার আমরা যে মূল্য পাই এই হিসেবে আমরা দাবি দিই। কৃষি বিভাগ বলছে সরকারিভাবে 2300 মেট্রিক টন বীজ ন্যায্য মূল্যে বিতরণ করা হয়েছে। এখনও 300 মেট্রিক টন বীজ অবিকৃত অবস্থায় গুদামে রয়ে গেছে। এছাড়া 8000 কৃষককে প্রণোদনার আওতায় 1 বিঘা জমির জন্য বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। বেসরকারি উদ্যোক্তাদের কিছু বীজ আছে যারা তাদের বেসরকারিভাবে তার ভিত্তি বীজ মূল্য নির্ধারণ করে থাকে, সেটির মূল্য 500 টাকার উপরে। কৃষকরা যে মূল্য সরকারি মূল্যের মধ্যে ছিল তার নিম্নে এই বছর ডিলার পর্যায়ে বিক্রি হয়েছে। সরকারি সার বীজ সঠিক বন্টনের মাধ্যমে কৃষক ও কৃষির উন্নয়নের সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এমন আশাবাদ ব্রাহ্মণবাড়িয়াবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। শেখ রাসেল ক্রীড়াচক্রকে 1-0 গোলে হারিয়ে প্রিমিয়ার ফুটবল লিগের শীর্ষে ফিরেছে বসুন্ধরা কিংস। নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়ামে খেলা 57 মিনিটে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস ডে সিলভা। 9 ম্যাচে 8 জয় ও 1 ড্রয়ে 25 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার উপরে বসুন্ধরা। অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে 3-0 গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। এদিকে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। খেলাটি 1-1 গোলে ড্র হয়। আয়াক্স আমস্টারডামের কাছে 4-1 গোলে হেরে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 থেকে বিদায় নিল টানা 3 বারের চ্যাম্পিয়ন আর টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে 2-1 গোলের জয়ের পরও ফিরতি লেগে ঘরের মাটিতে বড় হারে রিয়াল বিদায় নেয় 5-3 ব্যবধানে। অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে 1-0 গোলে হারিয়ে 2 লেগ মিলে 4-0 ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠেছে টটেনহাম হটস্পার। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। কে ভেবেছিল এই ম্যাচটার শেষ দৃশ্যটা এমন হবে? দুর্দশার বৃত্তে আটকে পড়া রিয়াল মাদ্রিদের শূন্য হাতে মৌসুম শেষের সব আয়োজন সারা। অথচ এই দুর্দশা থেকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ প্রস্তুতি ছিল। নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা প্রথম লেগের জয়ে বেশ খানিকটা এগিয়েই ছিল টুর্নামেন্টের সবচেয়ে সফল আর গেল 5 বছরে 4 বার শিরোপাজয়ী দলটি। কিন্তু গেল 1 মাসে 2 বার ঘরের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ধরাশায়ী হওয়ার রেশ যেন আয়াক্সের বিপক্ষেও থেকেই গেল। সবশেষ 1995-তে রিয়ালের বিপক্ষে জয় ছিল আয়াক্সের। সে দলটির মাঠে খেলতে নেমেই কিনা ম্যাচের 7 মিনিটেই হাকিম জিয়েচের গোলে এগিয়ে যায় ডাচ ক্লাবটি। 18 মিনিটের মধ্যে 2 গোল করে প্রথম লেগের ফল পাল্টেও দেয় তারা। নিজেদের ইতিহাসে প্রথমবার ঘরের মাটিতে 18 মিনিটের মধ্যে 2 গোল হজম করেছে রিয়াল। মডরিচ, বেনজেমা, টনি ক্রুসরা একের পর এক সুযোগ নষ্টের মহড়া দিতে থাকায় ম্যাচে ফেরা আর হয়নি লাভলাঙ্কদের। উল্টো 62 মিনিটে ডুসান ট্যাকিচ কবর রচনা করেন রেকর্ড 13 বারের চ্যাম্পিয়নদের। মার্কো অ্যাসেন্সিওর সান্ত্বনার গোলটিও কোনো ভূমিকা রাখতে পারেনি 2 মিনিট পর ল্যাসি শনের দুর্দান্ত ফ্রি কিকের গোলের কারণে। তাতে 2009-10 মৌসুমের পর প্রথমবার সেমিফাইনালের আগেই বিদায় নিল সান্তিয়াগো সোলারির শিষ্যরা। এদিকে দিনের অন্য ম্যাচে জার্মান জায়ান্ট বরুশিয়াকে তাদেরই মাটিতে হারিয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। প্রথম লেগে 3-0 গোলের জয়ের সাথে ইনজুরি থেকে ফেরা হ্যারি কেনের গোলে 2 লেগ মিলে 4-0 ব্যবধানে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম আরও একবার। ভাঙন ঠেকাতে গড়াই নদীর রাজবাড়ী অংশে বাঁশের বেড়া, পরিবর্তন হবে নদীর গতিপথ, বাড়বে ফসলি জমি বলছে বাস্তবায়নকারী সংস্থা। চিংড়ির রেণুতে ভাইরাস সংকটে সাতক্ষীরার ঘের চাষিরা, ঋণ পরিশোধ নিয়ে শঙ্কা।
মেরামত হয়নি 2 বছর আগে বন্যায় ভাঙা স্কুল। টাঙ্গাইলের নাগরপুরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। এবং যশোর উদীচী হত্যাকাণ্ডের 20 বছর আজ, দীর্ঘ 2 দশকেও বিচার না হওয়ায় ক্ষুব্ধ জেলার সংস্কৃতি কর্মীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।